এই যে আপনারা যদি মনে করেন যে আপনাদের বা আমাদের জীবনটা পাহাড়ের মতো, তাহলে এটা খুব সহজ অতিক্রম করা। আমি শুধু ছোট্ট একটা ঘটনা বলে এখান থেকে শেষ করব। আমি আজকে আমাকে দেখছেন, আমি হচ্ছে এটা আমার দ্বিতীয় জন্ম। আমার হচ্ছে আমি মাউন্ট এভারেস্টে যখন আরোহণ করি, এটা ছিল 2012 সালের 26শে এপ্রিল। খুব বড় ধরনের একটা দুর্ঘটনা হয় এবং আমি প্রায় মরে যাচ্ছিলাম। বরফের নিচে চাপা পড়ে যায়, বরফ ধস এসে আমাকে বরফের নিচে চাপা পড়ে মানে ফেলে দেয়। আমরা যখন সন্ধ্যার সময় ছবি দেখবো, সেখানে সেই ছবিগুলো দেখবো। তো আমি একদম বরফের নিচে চাপা পড়ে যাই এবং যখন আছে আমাকে উদ্ধার করা হয়, শেরপারা যখন আমাকে উদ্ধার করে, আমার মানে সমস্ত শরীর দিয়ে রক্ত পড়ছে। তো কোনোভাবে এটা উপায় ছিল না সামনে যাওয়ার। তো আমার সহযাত্রী যিনি ছিলেন এম.এ. মুহিত, তিনি আমাকে এসে প্রশ্ন করেন যে আপনি এখন কি করবেন, চলুন বাড়ি ফিরে যাই। তো আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে চিন্তা করলাম যে বাড়ি ফিরে যাব, তাহলে তো আমি আমার এই পাহাড় অতিক্রম করার চ্যালেঞ্জটা এখানেই শেষ হয়ে যাবে। তো আমি বললাম না, আমি বাড়ি ফিরবো না, আমি সামিটে যাব। তো তারপর আমরা আবার যাত্রা করি। তো দেখুন, সেই দিন যদি ভয় পেয়ে, ওই যে মৃত্যু ভয় ছিল বা বিভিন্ন ধরনের ভয় ওখানে ছিল, তাহলে এই ভয় অতিক্রম করে সেই দিন যদি সেই সিদ্ধান্ত না নিতে পারতাম যে আমি চূড়ায় যাব, আমি সামনের দিকে যাব, তাহলে তো আজকে এখানে এসে দাঁড়ানো হতো না আমার, তাই না? তো আপনাদের ক্ষেত্রে প্রতিটা কাজেও কিন্তু এরকম ঘটনা ঘটে। কখনো কখনো মনে হয় যে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি, কখনো কখনো মনে হয় যে না আর পারছি না, কখনো কখনো মনে হয় যে সব কিছু শেষ। আসলে শেষ বলে কিছু নেই, যেখানে শেষ সেখান থেকেই আবার নতুন কিছু শুরু। তো আপনারা আপনাদের জীবনের পাহাড় পর্বত চ্যালেঞ্জ জয় করুন, যার যার নিজের নিজের একেবারে আপনাদের পার্সোনাল প্রত্যেকে নিজের নিজের চ্যালেঞ্জ জয় করুন, সেই শুভকামনা রইল। আর একটা অনুরোধ, আমি উপদেশ কখনো দেই না, সেই ধৃষ্টতা আমার নেই। আমি শুধু একটা অনুরোধ করব আপনাদের অভিভাবকদের উদ্দেশ্যে। আপনারা খুব সৌভাগ্যবান যে দিনাজপুরের মতো এরকম চিরিরবন্দরের মতো জায়গা, এরকম একটি জায়গা, এত সুন্দর একটি স্কুল আছে, যে স্কুলটি পরিচালিত হচ্ছে একেবারেই বাণিজ্যিকভাবে না, অবাণিজ্যিকভাবে। এটা কিন্তু খুব কম প্রতিষ্ঠানই আছে যারা অবাণিজ্যিকভাবে যারা কাজ করে। তো আপনারা অভিভাবকরা খুব সৌভাগ্যবান, এরকম একটি স্কুলে আপনাদের সন্তানকে পড়াতে পারছে। আপনাদের সন্তানের সবকিছু এই স্কুল দেখভাল করছে। তার পাশাপাশি আপনারাও আপনাদের সন্তানের যে দেখভাল করছেন, সেইখানে একটা কাজ আমি আপনাদেরকে একটু অনুরোধ করব যে আপনারা আপনাদের নিজেদের স্বপ্ন, হ্যাঁ থাকতে পারে যে আমার স্বপ্ন আমি ডাক্তার হতে পারিনি, আমার সন্তান ডাক্তার হবে, আমি ইঞ্জিনিয়ার হতে পারিনি, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে। এরকম কিন্তু স্বপ্ন আমাদের সবার মধ্যে থাকতেই পারে, এটাতে কিন্তু দোষের কিছু না। কিন্তু আমার সন্তান পাশাপাশি কি চায়, তার স্বপ্ন কি, তার ভালো লাগার জায়গাটা কি, এইটা একটু বোঝার চেষ্টা করবেন। কারণ কি, জোর করে হয়তোবা তাকে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ালাম, কিন্তু সে হয়তোবা রোনালদোর মতো একজন ফুটবল প্লেয়ার হতে পারতো, বা সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার হতে পারতেন। কিন্তু আমরা কি করলাম, হয়তো আমাদের স্বপ্নটা তার উপর চাপিয়ে দিয়ে তার সেই সাকিব আল হাসান রোনালদো হওয়ার স্বপ্নটা হয়তো আমরা মুছে ফেলছি কিনা, এইটা একটু আপনারা অভিভাবক হিসেবে একটু খেয়াল করে দেখবেন, এটা আমার অনুরোধ। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে আমাদের সন্তানদের স্বপ্নগুলো আসলে পরিবার থেকেই ধূলিসাৎ হয়ে যায়। তো আমরা আমাদের জায়গা থেকে, আমাদের অভিভাবকদের জায়গা থেকে একটু চেষ্টা করি যে আমার সন্তানের চাওয়া কি, তার স্বপ্ন, তার ভালো লাগা কি, সেইটাকে আমি কতখানি সাপোর্ট করতে পারি। হ্যাঁ, তাকে আমি বলতে পারি যে আচ্ছা এটা হলে তো এমন হবে, একজন যদি ডাক্তার হতে পারো, এই যে আজকে আমজাদ স্যার যে কাজ করে যাচ্ছেন, এরকম কাজ তুমিও করতে পারি, কত বড় একটা কাজ। তো এরকম কাজ হতে পারে, আমরা সন্তানকে স্বপ্ন দেখাতে পারি, কিন্তু সেটা চাপিয়ে দেওয়া যাবে না, সেটা তার মধ্যে সেই স্বপ্নটা তৈরি করতে হবে, সেই স্বপ্নের বীজটা বপন করতে হবে যে আমজাদ স্যারের মতো একজন যদি ডাক্তার হতে পারো, তাহলে তুমি এইরকম সমাজে এইখানে প্রতিষ্ঠিত হতে পারবে। তখন যদি সে মনে করে হ্যাঁ তাহলে এটা আমার স্বপ্ন হতে পারে, তাহলে দুজনের স্বপ্ন এক জায়গায় হয়ে গেল। কিন্তু এই যে মা বাবা এবং সন্তানের স্বপ্ন যখন এক জায়গায় হয় না, তখন আসলে বড় ধরনের ব্যাঘাত ঘটে।
তো আজকে অভিভাবকরা আছেন, আমি উপদেশ দিচ্ছি না, আমি ক্ষমা করবেন, আপনারা আমার সবাই গুরুজন, উপদেশ দেওয়ার ধৃষ্টতা আমি করব না। একটু কিন্তু আমি শুধু অনুরোধ করব, আমরা আমাদের সন্তানের স্বপ্নগুলো, মনের কথাগুলো একটু শুনবো, তার পাশে বসে সে কি চায়, সে কি ভাবে, তার কথা একটু শোনার চেষ্টা করব। তাহলেই হয়তো আমরা যেরকম সুন্দর একটি দেশ চাই, একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি দেশ, যেখানে আমার পাশের মানুষটি ভালো আছে কি খারাপ আছে সেটা আমি দেখব, এইরকম একটি জায়গা আমরা তৈরি করতে পারি। তো সবার জন্য, আপনাদের অভিভাবকদের জন্য আবারও আমার বিনম্র শ্রদ্ধা এবং সম্মান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।